বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। আর এই আনন্দধারায় স্নাত হতে গেলে রবীন্দ্রনাথের গানকে আশ্রয় করেই আমাদের থাকতে হয়। সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায় আমি সায়ন্তনী এসেছি আপনাদের কাছে এই নতুন অনুষ্ঠান নিয়ে। ভিজুয়াল অডিও থিয়েটার এবং স্টুডিও পিয়ানিজমোর নতুন অনুষ্ঠান সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায়। সঙ্গে অবশ্যই রয়েছেন দেবাশিস দা, দেবাশিস সাহা কিবোর্ডে। আর আজকে রবীন্দ্রনাথের গানেই আমরা থাকব। বৈশাখ মাস, শুধু বৈশাখ মাসের তীব্র দাবদাহ আমাদের অনেক কষ্ট দেয়, কিন্তু শান্তি দেয় রবীন্দ্রনাথের জন্মোৎসবের কথা ভাবলে। এবং সারা বছরেই আমাদের কিন্তু এই বিশেষ সময়টুকুর জন্য আমাদের অপেক্ষা থাকে। যারা রবীন্দ্র গানকে নিয়েই থাকেন তাদের বিশেষ করে এই সময়টা খুব প্রিয় সময়। যতই গরম থাকুক আর যাই থাকুক, আমরা কিন্তু নানান অনুষ্ঠানে ছুটে বেড়াই। রবীন্দ্রনাথের 163তম জন্মদিনের যে অনুষ্ঠান চলছে সারা পৃথিবী জুড়ে, শুধু তো আমাদের দেশে নয়, সারা দেশে এবং বিদেশেও সর্বত্র এই অনুষ্ঠান চলে। আজকে আমাদের স্টুডিওতে আমরা রবীন্দ্র গান নিয়েই থাকব। আমাদের সঙ্গে অতিথি শিল্পী হিসেবে রয়েছেন সঙ্গীত শিল্পী প্রজ্ঞাবন্তী ব্যানার্জি। অনেক স্বাগত তোমাকে প্রজ্ঞাবন্তী। ধন্যবাদ দিদি। হ্যাঁ, একেবারেই আজকে আমরা রবীন্দ্রনাথের গানেই রয়েছি। তো একদম আমরা প্রথম গানে চলে যাই, আবার ফিরে আসবো আড্ডা দিতে। প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ আমাদের সকলের প্রিয়, তাকে নিয়ে আমাদের যাপন। আজ তার কিছু গানের সম্ভার নিয়ে আমি এসেছি। বেশ, চলো আমরা প্রথম গান দিয়ে অনুষ্ঠানটা শুরু হোক। আগে বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাজে অসীম নভ মাঝে অনাদি রব, বাজে অসীম নভ মাঝে অনাদি রব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম কোষে রাজ রাজেন্দ্র রাজে, একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম কোষে রাজ রাজেন্দ্র রাজে, বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, লোক শত ভক্ত চিত বাক্য হারা, বহে নিরন্তর অনন্ত
আনন্দ ধারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। রবীন্দ্রনাথের প্রিয়তম গানগুলির মধ্যে একটি দিয়ে শুরু হলো প্রজ্ঞাবন্তীর গানের যাত্রা আজকের অনুষ্ঠানের জন্য। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যারা অনুষ্ঠানটি শুনছেন তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিজুয়াল অডিও থিয়েটারের ফেসবুকের পেজ এবং স্টুডিও পিয়ানিজিমোর ইউটিউব চ্যানেলে প্রতিদিন সন্ধ্যে 6টায় এই অনুষ্ঠানটি দেখানো হয়। তো একটু প্রজ্ঞাবন্তীর কাছেই যাই, একটু আড্ডা দিতে ইচ্ছা করছে। শুধুই কি গান শুনবো, একটু আড্ডাও মারি। অবশ্যই। তো তোমার গানের যে জার্নি কিভাবে শুরু হলো, কোথায় শেখা, এগুলো যদি একটু বলো আমাদের। নিশ্চয়ই। আমার গানের প্রথম শুরু আমার পিসির হাত ধরে। আমার দাদু ছিলেন খুব ভালো সঙ্গীত শিল্পী বলবো না, খুব চর্চা করতেন উচ্চাঙ্গ সঙ্গীত, মানে দাদু বলতে মায়ের বাবা। তবে কোনো কারণবশত মা মাসিদের সেভাবে গানের চর্চা করা সম্ভব হয়নি, যদিও ছোটো মাসি কিছুটা গাইতেন। আর আমার পিসি ছিলেন প্রচণ্ড ভালো একজন শ্রোতা, ভীষণ ভালোবাসতেন গান শুনতে। তখন ছোটোবেলায় আমাদের অনুরোধের আসর হতো রেডিওতে, বাড়িতে ভীষণ রেডিওর একটা চল ছিল, এবং সেইভাবেই পিসির হাত ধরে দুপুরবেলা হলে রেডিও শোনার একটা অভ্যেস ছোটোর থেকে তৈরি হয়। এবং পিসি প্রথম, আমার যতদূর মনে পড়ে 5.5 কি 6 বছর বয়সে পিসি হঠাৎ তার অফিসের এক স্টাফ, তিনিও মানে গান শেখাতেন, তার সঙ্গে কোনো দোকানে গিয়ে একটি হারমোনিয়াম কিনে কুলির মাথায় করে বাড়ি এসে হাজির। আচ্ছা। আর তখন আমরা একটু থাকতাম একদম ইন্টেরিয়ার একটা জায়গায়, এখন অনেকে নাম বলে হয়তো বুঝতে পারবেন, লালগোলা একদম, যেটা মানে বাংলাদেশ বর্ডার, তার ঠিক 2টো স্টেশন, মানে 2টো হল স্টেশন, তার আগের একটা স্টেশন ভগবান গোলা জায়গাটার নাম। আমার বাবা মা ওখানে সার্ভিস করতেন, পিসিও ওখানে সার্ভিস করতেন। আচ্ছা। তো ওখানে আমার প্রথম গান শেখা শুরু হয় ওই হারমোনিয়াম আনার পর। মানে একটা ঘটনা, মজার ঘটনা বলতে ইচ্ছে করছে। পাশের আমরা যে একটা কোয়ার্টার মতন বাড়িতে ভাড়া থাকতাম, সবাই মাস্টারমশাই, মানে বাবার স্কুলেরই টিচাররা থাকতেন। তো তাদের 3টে, টোটাল 4টে কোয়ার্টার ছিল। তো 3 কোয়ার্টারের 3 বাড়িরই মেয়েরা সবাই সন্ধেবেলা হলে রেওয়াজ করতে বসে, তাদের হারমোনিয়াম ছিল। আমার কাছে হারমোনিয়াম ছিল না, আমার একটা পেন্সিল বক্স ছিল, সেটা হারমোনিয়ামের মানে মতন, মানে ওপরে রিড করা ছিল, সাদা কালো রিড করা ছিল। আমি সন্ধেবেলা হলে নাকি, আমার মনে পড়ে না, গল্প শুনে শুনে মনে আনার চেষ্টা করি, ওই সাদা কালো পেন্সিল বক্সটা নাকি আমি সারেগামা পাধানিসা করতাম। সেটা দেখে পিসির মনে হয় যে মেয়েটাকে গান শেখানো দরকার বা হারমোনিয়াম কেনার দরকার। হঠাৎ করে কুলির মাথায় করে হারমোনিয়াম বাড়িতে এলো। তারপর দিন বাবা আবার খোঁজ করলেন মাস্টারমশাইয়ের জন্য। তো খুব নাম করা জনপ্রিয় সেই সময়ের একজন মানুষ, এবং এখনও ওনার প্রচুর নাম আছে, পণ্ডিত রাজেন্দ্র প্রসাদ হাজারি, মানে আরেকজনের নাম বলে, মানে অরিজিৎ সিংজির প্রথম গুরু। আচ্ছা। তার এক ছাত্রর হাত ধরে আমার গান শেখা শুরু। মাস্টারমশাইয়ের নাম ছিল এনামুল হক, এবং রাজেন্দ্র প্রসাদ মাস্টারমশাই আমাকে প্রথম পরীক্ষা দিতে গেছিলাম জিয়াগঞ্জে। তো জিয়াগঞ্জের নামটা এখন খুব পপুলার অরিজিৎ সিংয়ের জন্য। তো উনি বলেছিলেন বাবাকে, আপনি কি মেয়েটিকে আনতে পারবেন, আমার খুব ইচ্ছে আছে ওকে ভালো করে তালিম দেব। তো সেই সুযোগ আমার অবশ্য হয়নি, কারণ বাবা ডেলি প্যাসেঞ্জারি করে অতটা দূর নিয়ে যায়, তখন তো ট্রেন বাসের এত অ্যাভেলেবিলিটি ছিল না, যে কারণে হয়নি। পরবর্তীতে আমরা বহরমপুরে শিফট করে যাই, মানে আমার পরে, মানে 7 বছর বয়স থেকে আমি বহরমপুরে। তখন বহরমপুরে আমার নতুন করে আবার গানের জার্নি শুরু হয়। প্রতিমা দে আমার প্রথম বহরমপুরে এসে টিচার, যিনি আমার পিসিমণি বলতাম, পিসিমণির কাছে। তারপরে আস্তে আস্তে রাধেশ্যাম শীল মাস্টারমশাই বলে আরেকজনের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত, ছোটোবেলায় যেমন ক্লাসিক্যাল শেখে সবাই, ক্লাসিক্যাল শিখেছি। এরপরে আস্তে আস্তে আমি ক্লাস 9-এ উঠলাম যখন, তখন রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটা ভালোবাসা, স্কুলের বিভিন্ন প্রোগ্রাম, মানে আমার স্কুল এবং কলেজ দুটোই
শান্তিনিকেতনের আদল বলা যেতে পারে, ছোট সংস্করণ। তো সেখানে রবীন্দ্র চর্চা প্রচুর ছিল এবং কবিপক্ষ মানেই বহরমপুর রবীন্দ্র সদনে খুব নাম আছে। রবীন্দ্র সদনে অনুষ্ঠান হতো, স্কুল কলেজগুলো সেখানে প্রোগ্রাম করতো। সেই সূত্র ধরে আমার প্রোগ্রাম করা এবং আস্তে আস্তে অভিরূপ বিশ্বাস মাস্টারমশাইয়ের কাছে আমার রবীন্দ্রসঙ্গীতের জার্নি শুরু হয় এবং বর্তমানে আমার গুরুর নাম নবারুণ দাশগুপ্ত। তাছাড়াও আমি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়া শ্রাবণী সেন দিদির কাছে আমি কিছুদিন অনলাইনে শিখেছি, দেবাদিত্য চট্টোপাধ্যায় স্যারের কাছেও শিখছি এবং এখন কয়েকদিন বন্ধ আছে, কিন্তু ওনার কাছেও শিখছি। তাছাড়া প্রমিতাদির কাছে ওয়ার্কশপ করেছি, প্রমিতা মল্লিক, আর ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কাছে ওয়ার্কশপ করেছি। এইভাবেই গানের জার্নি। বেশ বেশ, খুব সুন্দর। অনেক এগিয়ে চলো, অনেক শুভেচ্ছা রইল। চেষ্টা করে চলেছি সাংসারিক চাপ সবকিছুর মধ্যে থেকে যতটুকুন পারা যায়। আচ্ছা, চলো আড্ডায় আবার ফিরবো, একটা গান শুনে নি। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইলো না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইলো না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সপিলাম এই প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইলো না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইলো না কেহ। সে কি মোর তার পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। সে কি মোর তার পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। যার বাঁশরীর ধ্বনি শুনিয়ে, যার বাঁশরীর ধ্বনি শুনিয়ে আমি তেজিলাম গেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইলো না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইলো না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সপিলাম এই প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইলো না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইলো না কেহ। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি আমার যেমন প্রিয়, আমার মনে হয় দর্শক বন্ধুদেরও খুব প্রিয়। মায়ের খেলার গান এটি।
খুব সুন্দর শুনলাম প্রজ্ঞা। প্রজ্ঞা কিন্তু শুধুমাত্র সঙ্গীত শিল্পী নয়, আরও অনেক গুণ ওর রয়েছে। একটু ওর মুখ থেকেই শুনে নি। নৃত্যশিল্পী হিসেবেও তো প্রজ্ঞা কাজ করছে, এছাড়া বাচিক শিল্পী হিসেবেও কি কাজ করো? বাচিক অল্প বিস্তর, কিন্তু মূলত গান এবং নাচ নিয়েই থাকা হয়। মানে গান আর নাচের মধ্যে কোনটা বেশি ভালো লাগে? নাচ নাকি? নাচের প্রতি আকর্ষণ তো সবারই বেশি থাকে, ছোটবেলা থেকে আমারও নাচের প্রতি আকর্ষণ বেশি, কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গানটাই যেন চিরজীবনের সঙ্গী হয়ে যাচ্ছে, ক্রমশ গানের সঙ্গে বেশি জড়িয়ে যাচ্ছি। আর নাচটা তো অবশ্যই মনের একটা টান, একটা খিদে রয়েছে, তাই যখনই সুযোগ পাই নাচের কিছু পরিবেশনা করে ফেলি। হ্যাঁ, কারণ আমি ওকে নৃত্যশিল্পী হিসেবেও সম্প্রতি এবং মানে অনেক দিন ধরেই তো প্রজ্ঞার সাথে আমার পরিচয়, দেখেছি, ওর নাচও দেখেছি। তবে বাচিক শিল্পীটা আমি জানি না, অতটা আমার জানা নেই। মানে বাচিক ঠিক বলবো না আমি, বাচিকে তো অনেকগুলো ভাগ থাকে, কথাশৈলী, আবৃত্তি, সঞ্চালনা। আমি মূলত কিছু সঞ্চালনার কাজই করি, আর আবৃত্তি ছোটোখাটো অল্প বিস্তর। তবে বাবা খুব ভালো নাট্যশিল্পী ছিলেন এবং খুব ভালো আবৃত্তি বলতেন। মানে বাবার কাছ থেকে ওইটার প্রতি আবার আকর্ষণ, যেটা ভালো লাগার দিক একটা। একেবারেই বাড়ি থেকে কিন্তু আমাদের সব ভালো লাগার দিকগুলো বিকশিত হয়, পরে আমরা বেছে নিই হয়তো কোন ক্ষেত্রে কে যাব, বা আদৌ যাব কি না, বা আদৌ চালিয়ে উঠতে পারবো কি না। কিন্তু ভিতটা কিন্তু পরিবার থেকেই গড়ে ওঠে। যাব প্রজ্ঞার পরের গানে, আবার ফিরবো আড্ডায়। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলে, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলে, ও মোর করুণ মল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা,
মল্লিকা বনে আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্তের গানের যে আবেদন সেটা আমার মনে হলো চিরকালীন। এই গ্রীষ্মে যদিও স্টুডিওর একেবারে শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশেই আমরা রয়েছি, গরমটা আমরা বাইরের গরমটা আমরা অনুভব করতে পারছি না, কিন্তু একেবারে গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যেও এই গান, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো গানই কিন্তু যেন প্রাণে শান্তি এনে দেয়। আমরা ভাগ করি বটে যে প্রকৃতির এই পর্যায় ওই পর্যায়, বিচিত্র পর্যায়, পূজা পর্যায়, প্রেম পর্যায়, এতগুলো ভাগ আমরা করি, কিন্তু আমার মনে হয় যে রবীন্দ্রনাথের গান যে কোনো সময়ই যে কোনো গান গাইলেই সেটা একটা মনের শান্তি, প্রাণের আরাম একেবারেই, মানে সেটা যে কোনো গানই যখনই তুমি গাও না কেন সেই স্নিগ্ধতা যেন আমাদের ছুঁয়ে যায়, শীতলতার পরশ যেন আমাদের মন এবং শরীরকে মানে ঠান্ডা করে দেয়, একটা আশ্রয় বলা যেতে পারে। একদম পরিবেশেও একটা যেন অন্যরকম আবহাওয়া তৈরি হয়। হ্যাঁ, একেবারেই গান যখনই হবে তখনই সে পরিবেশটা বদলে দেয়। কোনো গানই খারাপ নয়, কিন্তু আমি যারা স্পেশালি বা আমরা যারা রবীন্দ্রনাথ চর্চা করি, মানে রবীন্দ্রনাথের গানের মধ্যে শান্তি খুঁজে পাই। একদম। তুমি রবীন্দ্রনাথের গান ছাড়াও তো অন্য গানে সাবলীল, তোমার গান নিয়ে যে প্ল্যানিং গুলো আছে সেগুলো একটু বলো। আমি রবীন্দ্রনাথের গান ছাড়া অন্য গানে খুব সাবলীল নই। কিছুদিন লোকগীতি শিখেছি বা এখনও শিখছি শ্রদ্ধেয় নাজমুল হক দাদার কাছে, কিন্তু কোথায় ঘুরে ফিরে আবার রবীন্দ্রনাথই ফিরে আসি। রবীন্দ্রনাথের তো একটা বিশাল সেকশনই আছে বাউল। হ্যাঁ, ওই জন্যই মানে ফোকের প্রতি একটা ভালোবাসা, মানে রবীন্দ্রনাথের গান গাইতে গিয়েই লোকসঙ্গীতের প্রতি একটা ভালো লাগার টান তৈরি হয়েছে। আর তাছাড়া আমার বর্তমান গুরু নবারুণ দাশগুপ্ত স্যার দাদার কাছে আমার কিছু, মানে উনি একজন কম্পোজারও, এবং তুমিও জানো সেটা যে উনি খুব ভালো কথা সুর লেখেন, তো ওনার সুরে বেশ কয়েকখানি গান আমি গেয়েছি, এবং এই গানগুলি সবই শ্রীনিবাস মিউজিক থেকে আমার বেরিয়েছে। কয়েকটা ননস্টপ বিনোদন, এখন ওটা নাম পাল্টে গিয়ে ওটিটি মিউজিক হয়ে গেছে। আচ্ছা, ওই প্ল্যাটফর্মেও কয়েকটি গান রয়েছে, এবং মানে এই মানে সিঙ্গলস এর, এখন যে সিঙ্গলস গুলো একটা যুগ বলা যেতে পারে, সিঙ্গলস এর যুগ, তাই না? গান যেটাকে আমরা এবং মৌলিক গান না, সবটাই আমার মনে হয় যে অ্যালবামের যে কনসেপ্ট ছিল সেটা তো এখন প্রায় অস্তমিত, তাই আমরা সিঙ্গলসের দিকে ঝুঁকেছি, কারণ মানুষের শোনার সময় কমে গেছে, ধৈর্য কমে গেছে, সবটাই সময়ের সাথে বদলে যায়, তেমনভাবে আমাদেরও বদলাতে হয়। তার মানে মৌলিক গানের প্রতি তোমার আকর্ষণ রয়েছে। মৌলিক গান রিসেন্টলি আমার পয়লা বৈশাখে বিশিষ্ট সঙ্গীত শিল্পী অভিক মুখার্জি দাদার সঙ্গে একটি গান বেরোলো, স্বপ্ন একটা দেখেছিলাম, এটাও শ্রীনিবাস মিউজিকে আছে। আর আমার প্রথম মৌলিক গান তোমার কথা ভাবছি, এটাও শ্রীনিবাস মিউজিকে আছে। এছাড়াও নবারুণদার সঙ্গে অনেক কটি গান আমি রবীন্দ্রসঙ্গীত এবং কিছু আবৃত্তি গানের কোলাজ এরকম আমার মানে ইউটিউব প্ল্যাটফর্মে আছে। আমার নাম দিয়ে সার্চ করলে সেগুলো পাওয়া যাবে। আমার প্রজ্ঞাবন্তী ব্যানার্জি নামেই আছে। হ্যাঁ, প্রজ্ঞাবন্তী ব্যানার্জি বিশ্বাস, মানে আমার বোথ টাইটেল। আচ্ছা, মানে দুটো সারনেমকেই ছাড়তে পারো নি আর কি। বেশ বেশ, অনেক শুভেচ্ছা রইল তোমার গানের যে জার্নি, তার প্রতি আমাদের ধন্যবাদ। স্টুডিওর তরফ থেকে অনেক শুভেচ্ছা। আবার একটা গান শুনে নিই, তারপর আবার আড্ডায় ফিরবো। কে যাবি পারে ও গো তোরা, কে যাবি পারে ও গো তোরা, আমি তোরি নিয়ে বসে আছি নদী কিনারে, আমি তোরি নিয়ে বসে আছি নদী কিনারে, কে যাবি পারে ও গো তোরা, কে যাবি পারে ও গো তোরা,
পারেতে উপবনে কত শোভা কত জনে, ও পারেতে উপবনে কত শোভা কত জনে, এ পারেতে ধুধু মরু, এ পারেতে ধুধু মরু, বাড়ি বিনারে কে যাবি পারে, ও গো তোরা কে যাবি পারে, ও গো তোরা কে। এই বেলা বেলাছে আইকে যাবি, এই বেলা বেলাছে আইকে যাবি, মিছে কেন কাটে কাল কত কি ভাবি, সূর্য পাটে যাবে নেমে সুবাতাস যাবে থেমে, সূর্য পাটে যাবে নেমে সুবাতাস যাবে থেমে, খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা ধারে, খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা ধারে, কে যাবি পারে, ও গো তোরা কে যাবি পারে, ও গো তোরা কে। আমি তোরি নিয়ে বসে আছি নদী কিনারে, আমি তোরি নিয়ে বসে আছি নদী কিনারে, কে যাবি পারে, ও গো তোরা কে যাবি পারে, ও গো তোরা কে। একেবারেই অনুষ্ঠানের শেষে এসে পৌঁছেছি। প্রজ্ঞা অনেক দূর থেকে এখানে এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং ভিজুয়াল অডিও থিয়েটারের অনেক পুরনো বন্ধু, স্টুডিও পিয়ানিজিমোরও। তাই জন্য ভিজুয়াল অডিও থিয়েটার এবং স্টুডিও পিয়ানিজিমোর সঙ্গে ওর দীর্ঘদিনের সম্পর্ক। ও কিন্তু এভাবেই অনেক দূর থেকে এসে আমাদের সঙ্গে গানে গল্পে মেতে ওঠে, নাচেও মেতে ওঠে। তো পরিবারের যে একটা দেখো একটা সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারি না, সেটা আমার মনে হয় যে মহিলাদের ক্ষেত্রে আরও বেশি। অবশ্যই হ্যাঁ, কারণ সংসারটা যেহেতু এখনও মেয়েরাই বেশি দেখে, মানে ছেলে মেয়ে ইত্যাদি সব কিছু নিয়েই তো আমাদের ব্যাপারগুলো। তো সেখানে একজন শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখো কিভাবে? আমি এই যে বাঁকুড়া থেকে আসি, বারবার তোমাদের ভালোবাসা তোমাদের ডাক ফেরাতে পারি না। আর আমারও খুব প্রিয় জায়গা ভিজুয়াল অডিও থিয়েটার এবং স্টুডিও পিয়ানিজিমো, সেই জন্য বারবার তোমাদের অনুষ্ঠানে আসতে খুব ভালোও লাগে। এবং তোমাদের আন্তরিকতা, দেবাশিসদার মানে অনবদ্য মানে ব্যবহার এবং তার সঙ্গে এত মানে সুমিষ্ট মানে যে সুরের খেলা, মায়াজাল একটা তৈরি করে। আর তোমার কথা, তোমার গান তো আমি সবসময় শুনি, ভীষণ ভালো লাগে তোমার গান। এবং অবশ্যই তোমার এই নতুন যে সেগমেন্টটা দেখছি এবং এত সুন্দর তুমি কথা বলো, খুব ভালো লাগে। মানে তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে। ও বাবা, আচ্ছা আচ্ছা, অনেক ভালোবাসা। আমি শুধুই চেষ্টা করে যাই এবং যেহেতু এটা আমাদের স্টুডিওর একেবারেই নতুন একটা অনুষ্ঠান, সেই কারণে আমিও আছি এবং দেবাশিসদাও আছেন। এভাবেই আমরা চাই যে সকলে এখানে আসুন এবং এই সুন্দর প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনারা আপনাদের গান বাজনাকে আমাদের সঙ্গে এবং আড্ডায় আমরা মেতে উঠি, এটা আমাদের স্বপ্ন। এবং এর সাথে ব্যবসায়িক দিক একেবারেই যুক্ত না। আমার মনে হয় যে এটা সম্পূর্ণ ভালোবাসা না থাকলে, শিল্পের প্রতি ভালোবাসা না থাকলে এই কাজগুলো আমরা কেউই করতে পারি না। আর এই পারিবারিক সাপোর্টের কথা তুমি বলছিলে, অবশ্যই আমার 2 পুত্র, বড় ছেলে সামনে উচ্চ মাধ্যমিক 2025 সালে। আচ্ছা, ও গান বাজনার সঙ্গে যুক্ত আছে, ভালো গিটার বাজায়, ছোট মানে অল্প বিস্তর এখন পিয়ানোও বাজাচ্ছে। এবং অবশ্যই দেবাশিসদার বাজনাগুলো ফলো করে ও। আচ্ছা, আর হাজব্যান্ডের সাপোর্ট ভীষণ মানে ওনার সাপোর্ট না থাকলে আমার পক্ষে এভাবে এত দূরে এসে মানে কলকাতায় খুবই অসুবিধা, এসে এইভাবে কাজ করা সম্ভবই হতো না। এবং ভীষণভাবে সাপোর্ট করে। যারাই বাইরে থাকেন তাদের কিন্তু অনেক হেকটিক হয়, আমি দেখি তো, মানে অনেকেই আসেন, রাতের ট্রেনে আসি, সারাদিন হয়তো রেকর্ডিং থাকে বা এরকম কোনো অনুষ্ঠান যুক্ত হওয়ার পর আবার হয়তো পরের দিন সকালে ফিরে যায় বা রাতের ট্রেনে কখনো ফিরে যায়। তো এরকম মানে স্টেশন পৌঁছে দেওয়া, নিয়ে যাওয়া, আমি না থাকলে বাচ্চাদেরকে খাবার দেওয়া, সব ব্যাপারগুলোই মানে একজন মা বাড়িতে না থাকলে তার অনেক কাজ পড়ে থাকে, সেইগুলোকে ভূমিকাগুলো তো তখন তার বাবাকে পালন করতে হয়। এভাবেই চলছে। মানে একটা আন্ডারস্ট্যান্ডিং সবসময় দরকার। মানে যারা এই শিল্পী সত্তাকে তখন বাঁচিয়ে রাখা যায় যদি তার পারিবারিক সাপোর্টটা মজবুত হয়, আমার মনে হয়। মানে আমি এটা পেয়েছি এবং এই জন্য আমি লাকি নিজেকে। এবং এটা কিন্তু উভয় ক্ষেত্রেই, পুরুষদের ক্ষেত্রেও সত্য এটা, মানে সব দিক থেকেই সত্য যে একটা অন্য সাপোর্ট লাগে যে যারা এগিয়ে চলেন এই পথে। কারণ এটা তো একেবারে সেই 10টা 5টা চাকরি নয়। তো এইখানে কাজ করতে গেলে যে মানসিক শান্তির প্রয়োজন, সেই শান্তিটা পরিবার থেকে না পেলে আমরা কাজ করতে পারি না এবং এগোতেও পারি না। অনেক শুভেচ্ছা রইল প্রজ্ঞা তোমার জন্য, এবং ভবিষ্যতে আসার আমন্ত্রণ তো অবশ্যই থাকলো, সবসময় তুমি আমাদের সঙ্গে রয়েছো। আজকে একেবারেই অনুষ্ঠান শেষ করব প্রজ্ঞার গান দিয়ে, আর বেশি কথা বাড়াচ্ছি না, গানে চলে যাই। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নীরে তোরে, এলো তীরে। এলো আধার ঘিরে, পাখি এলো নীরে তোরে, এলো তীরে। শুধু আমার হিয়া বিরাম পায় না কো। ও গো দুঃখ জাগানি, তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানিয়া,
আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে, আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধাই ভরে তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো।